ঘটকালি। অমিত যোগমায়ার কাছে এসে বললে, মাসিমা, ঘটকালি করতে এলেম। বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো আগে নাম ধাম বিবরণটা বলো। অমিত বললে, নাম নিয়ে পাত্রটির দাম নয়। তাহলে ঘটক বিদায়ের হিসেব থেকে কিছু বাদ পড়বে দেখছি। অন্যায় কথা বললেন। নাম যার বড়, তার সংসারটা ঘরে অল্প, বাইরেই বেশি। ঘরের মন রক্ষার চেয়ে বাইরে মান রক্ষাতেই তার যত সময় যায়। মানুষটার অতি অল্প অংশই পরে স্ত্রীর ভাগে। পুরো বিবাহের পক্ষে সেটুকু যথেষ্ট নয়। নামজাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ, বহু বিবাহের মতোই গর্হিত। আচ্ছা, নামটা না হয় খাটো হলো, রূপটা? বলতে ইচ্ছে করিনি, পাছে অত্যুক্তি করে বসি। অত্যুক্তির জোরেই বুঝি বাজারে চালাতে হবে? পাত্র বাছাইয়ের বেলায় দুটি জিনিস লক্ষ্য করা চাই। নামের দ্বারা বর যেন ঘরকে ছাড়িয়ে না যায়, আর রূপের দ্বারা কনেকে। আচ্ছা, নাম রূপ থাক, বাকিটা? বাকি যেটা রইল সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ। তা লোকটা অপদার্থ নয়। বুদ্ধি? লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে, সেটুকু বুদ্ধি ওর আছে। বিদ্যে? স্বয়ং নিউটনের মতো। ও জানে যে জ্ঞান সমুদ্রের কূলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র। তার মতো সাহস করে বলতে পারে না, পাছে লোকে ফস করে বিশ্বাস করে বসে। পাত্রের যোগ্যতার ফর্দটা তো দেখছি কিছু খাটো গোছের। অন্নপূর্ণার পূর্ণতা প্রকাশ করতে হবে বলেই শিব নিজেকে ভিখারি কবুল করেন, একটুও লজ্জা নেই। তাহলে পরিচয়টা আরো একটু স্পষ্ট করো। জানা ঘর। পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা? হাসছেন কেন? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এ সন্দেহটা পাত্রে পারে দোষারোপ। বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয়। মাসি, দেবতাদের সেই ক্ষমতা আছে, তাই দেবতারা বিবাহের অযোগ্য। দময়ন্তী সে কথা বুঝেছিলেন। আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে, এইটি তোমার নিশ্চিত জানা। কথাটাকে আরেকটু ব্যাখ্যা করুন। যে রত্নকে সস্তায় পাওয়া গেল, তারও আসল মূল্য যে বোঝে, সেই জানবো জহুরি। মাসিমা, কথাটাকে বড় বেশি সূক্ষ্ম করে তুলছেন। মনে হচ্ছে যেন একটা ছোট গল্পের সাইকোলজিতে শান লাগিয়েছেন, কিন্তু কথাটা আসলে যথেষ্ট মোটা। জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করবার জন্য খেপেছে। দোষে গুণে ছেলেটি চলনসই, মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঢেকিতে আনন্দ নাড়ু করতে শুরু করেন। ভয় নেই বাবা, ঢেকিতে পা পড়েছে, ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েইছ। তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাবার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো
লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। আমি যে এহেন আধুনিক, আমাকে সূক্ষ্ম তাক লাগিয়ে দিলেন। আধুনিকের লক্ষণটা কি দেখলে? দেখছি, বিংশ শতাব্দীর মাসিমারা বিয়ে দিতেও ভয় পান। তার কারণ আগেকার শতাব্দীর মাসিমারা যাদের বিয়ে দিতেন তারা ছিল খেলার পুতুল। এখন যারা বিয়ের উমেদার, মাসিমাদের খেলার শখ মেটাবার দিকে তাদের মন নেই। ভয় নেই আপনার, পেয়ে পাওয়া ফুরোয় না, বরঞ্চ চাওয়া বেড়েই ওঠে। লাবণ্যকে বিয়ে করে এই তত্ত্ব প্রমাণ করবে বলেই অমিত রায় মর্তে অবতীর্ণ। নইলে আমার মোটর গাড়িটা অচেতন পদার্থ হয়েও অস্থানে অসময়ে এমন অদ্ভুত অঘটন ঘটিয়ে বসবে কেন? বাবা, বিবাহযোগ্য বয়সের সুর এখনো তোমার কথাবার্তায় লাগছে না। শেষে সমস্তটা বাল্য বিবাহ হয়ে না দাঁড়ায়। মাসিমা, আমার মনে স্বকীয় একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে। তারই গুণে আমার হৃদয়ের ভারী কথাগুলো মুখে খুব হালকা হয়ে ভেসে ওঠে। তাই বলে তার ওজন কমে না। যোগমায়া গেলেন ভোজের ব্যবস্থা করতে। অমিত এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালে, দর্শনীয় কাউকে দেখতে পেলে না। দেখা হলো জ্যোতি শঙ্করের সঙ্গে। মনে পড়ল আজ তাকে অ্যান্টনি ক্লিওপেট্রা পড়াবার কথা। অমিতর মুখের ভাব দেখেই জ্যোতি বুঝেছিল জীবের প্রতি দয়া করেই আজ তার ছুটি নেওয়া আশু কর্তব্য। সে বললে, অমিতদা, কিছু যদি মনে না করো, আজ আমি ছুটি চাই। আপার শিলংয়ে বেড়াতে যাব। অমিত পুলকিত হয়ে বললে, পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পড়া হজম করে না। তুমি ছুটি চাইলে আমি কিছু মনে করব এমন অসম্ভব ভয় করছো কেন? কাল রবিবার ছুটি তো আছেই, পাছে তুমি তাই ভাবো। স্কুল মাস্টারি বুদ্ধি আমার নয় ভাই, বরাদ্দ ছুটিকে ছুটি বলিই নে। যে ছুটি নিয়মিত তাকে ভোগ করা আর বাঁধা পশুকে শিকার করা একই কথা। ওতে ছুটির রস ফিকে হয়ে যায়। হঠাৎ যে উৎসাহে অমিত কুমার ছুটি তত্ত্ব ব্যাখ্যায় মেতে উঠল, তার মূল কারণটা অনুমান করে জ্যোতির খুব মজা লাগলো। সে বললে, কয়দিন থেকে ছুটি তত্ত্ব সম্বন্ধে তোমার মাথায় নতুন নতুন ভাব উঠছে। সেদিনও আমাকে উপদেশ দিয়েছিলে এমন আর কিছুদিন চললেই ছুটি নিতে আমার হাত পেকে যাবে। সেদিন কি উপদেশ দিয়েছিলুম? বলেছিলে অকর্তব্য বুদ্ধি মানুষের একটা মহৎ গুণ, তার ডাক পড়লেই একটুও বিলম্ব করা উচিত হয় না বলেই বই বন্ধ করে তখনই বাইরে দিলে ছুট। বাইরে হয়তো একটা অকর্তব্যের কোথাও আবির্ভাব হয়েছিল, লক্ষ্য করিনি। জ্যোতির বয়স 20-এর কোঠায়। অমিতর মনে যে চাঞ্চল্য উঠেছে, ওর নিজের মনেও তার আন্দোলনটা এসে লাগছে। ও লাবণ্যকে এতদিন শিক্ষক জাতীয় বলেই ঠাউরেছিল। আজ অমিতর অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছে সে নারী জাতীয়। অমিত হেসে বললে, কাজ উপস্থিত হলেই প্রস্তুত হওয়া চাই। এ উপদেশের বাজার দর বেশি, আকব্বরী মোহরের মতো। কিন্তু ওর উল্টো পিঠে খোদাই থাকা উচিত। অকাজ উপস্থিত হলেই সেটাকে বীরের মতো মেনে নেওয়া চাই। তোমার বীরত্বের পরিচয় আজকাল প্রায়ই পাওয়া যাচ্ছে। জ্যোতির পিঠ চাপড়িয়ে অমিত বললে, জরুরি কাজটাকে এক কোপে বলি দেবার পবিত্র অষ্টমী তিথি তোমার জীবন পঞ্জিকায় একদিন যখন আসবে, দেবী পূজায় বিলম্ব করো না ভাই। তারপরে বিজয়া দশমী আসতে দেরি হয় না। জ্যোতি গেল চলে। অকর্তব্য বুদ্ধিও সজাগ। যাকে আশ্রয় করে অকাজ দেখা দেয় তারও দেখা নেই। অমিত ঘর ছেড়ে গেল বাইরে।
ফুলে আচ্ছন্ন গোলাপের লতা, একধারে সূর্যমুখীর ভিড়, আর একধারে চৌকো কাঠের টবে চন্দ্রমল্লিকা, ঢালু ঘাসের ক্ষেতের উপর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ, তারই গুঁড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য, ছাই রঙের আলোয়ান গায়ে। পায়ের উপর পড়েছে সকালবেলার রোদ্দুর, কোলে রুমালের উপর কিছু রুটির টুকরো, কিছু ভাঙা আখরোট। আজ সকালটা জীব সেবায় কাটাবে ঠাউরে ছিল, তাও গেছে ভুলে। অমিত কাছে এসে দাঁড়ালে লাবণ্য মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল, মৃদু হাসিতে মুখ গেল ছেয়ে। অমিত সামনাসামনি বসে বললে, সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। লাবণ্য তার কোনো উত্তর না করে অদূরে একটা নিষ্ফলা পিচ গাছের দিকে একটা ভাঙা আখরোট ফেলে দিলে। দেখতে দেখতে তার গুঁড়ি বেয়ে একটা কাঠবিড়ালি নেমে এলো। এই জীবটি লাবণ্যর মুষ্টি ভিখারি দলের একজন। অমিত বললে, যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তোবা তোমার বদনাম হবে। এইরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা। কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও ওই রকমের একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়? বন্যা হঠাৎ এলো, তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, কুলি ডাকতে হবে ডাকবার জন্যে। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমিও দেব তোমার নাম ছেঁটে। তোমাকে বলবো মিতা। চমৎকার। পদাবলিতে ওরই একটি দোসর আছে, বধূ। বন্যা। মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনে ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন পাঁচ কানে পাছে সস্তা হয়ে যায়। সে কথা মিছে নয়, দুইয়ের কানে যেটা এক, পাঁচের কানে সেটা ভগ্নাংশ। বন্যা। কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা, তুমি তাই, তুমি আর কিছু নও। সেটা বিশেষ আশ্চর্যের কথা নয়। বলো কি? খুবই আশ্চর্যের কথা। দৈবাত এক একজন মানুষকে দেখতে পাওয়া যায়, যাকে দেখেই চমকে উঠে বলি, এই মানুষটি একেবারে নিজের মতো, পাঁচজনের মতো নয়। সেই কথাটি আমি কবিতায় বলবো। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তুমি কবিতা লিখবে নাকি? নিশ্চয়ই লিখব। কার সাধ্য রোধে তার গতি? এমন মরিয়া হয়ে উঠলে কেন? কারণ বলি, কাল রাত্রির 2:30 পর্যন্ত ঘুম না হলে যেমন এপাশ ওপাশ করতে হয়, তেমনি করেই কেবলই অক্সফোর্ড বুক অব ভার্সেসের এপাত ওপাত উল্টেছি। ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না। আগে সেগুলো পায়ে পায়ে ঠেকত। স্পষ্টই বুঝতে পারছি আমি লিখব বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে। এই বলেই লাবণ্যর বাঁ হাত নিজের 2 হাতের মধ্যে চেপে ধরে বললে। হাত জোড়া পড়ল। কলম ধরব কি দিয়ে? সবচেয়ে ভালো মিল হাতে হাতে মিল। এই যে তোমার আঙুলগুলি আমার আঙুলে আঙুলে কথা কইছে,
কোনো কবি এমন সহজ করে কিছু লিখতে পারলে না। কিছুই তোমার সহজে পছন্দ হয় না, সেই জন্য তোমাকে এত ভয় করি মিতা। কিন্তু আমার কথাটা বুঝে দেখো, রামচন্দ্র সীতার সত্য যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে, তাতেই সীতাকে হারালেন। কবিতার সত্য যাচাই হয় অগ্নি পরীক্ষায়। সে আগুন অন্তরের, যার মনে নেই সেই আগুন, সে যাচাই করবে কি দিয়ে? তাকে 5 জনের মুখের কথা মেনে নিতে হয়। অনেক সময় সেটা দুর্মুখের কথা। আমার মনে আজ আগুন জ্বলেছে, সেই আগুনের ভিতর দিয়ে আমার পুরনো সব পড়া আবার পড়ে নিচ্ছি। কত অল্পই টিকল, সব হু হু শব্দে ছাই হয়ে যাচ্ছে। কবিদের হট্টগোলের মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতে হলো, তোমরা অত চেঁচিয়ে কথা কইও না, ঠিক কথাটি আসতে বলো। ফর গডস সেক, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল। তারপরে এক সময় লাবণ্যর হাতখানি তুলে ধরে অমিত নিজের মুখের উপর বুলিয়ে নিল। বললে, ভেবে দেখো বন্যা, আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোকই চাচ্ছে, আর কত অল্প লোকই পেলে। আমি সেই অতি অল্প লোকের মধ্যে একজন। সমস্ত পৃথিবীতে একমাত্র তুমিই সেই সৌভাগ্যবান লোককে দেখতে পেলে, শিলং পাহাড়ের কোণে এই ইউক্যালিপটাস গাছের তলায়। পৃথিবীতে পরমাশ্চর্য ব্যাপারগুলোই পরম নম্র, চোখে পড়তে চায় না। অথচ তোমাদের ওই তারিণী তলাপাত্র কলকাতার গোলদিঘি থেকে আরম্ভ করে নোয়াখালী চাটগাঁ পর্যন্ত চিৎকার শব্দে শূন্যের দিকে ঘুষি উঁচিয়ে বাঁকা পলিটিক্সের ফাঁকা আওয়াজ ছড়িয়ে এলো। সেই দুর্দান্ত বাজে খবরটা বাংলাদেশের সর্বপ্রধান খবর হয়ে উঠল। কে জানে, হয়তো এটিই ভালো। কোনটা ভালো? ভালো এই যে সংসারের আসল জিনিসগুলো হাটে বাটেই চলাফেরা করে বেড়ায়, অথচ বাজে লোকের চোখের ঠোকর খেয়ে খেয়ে মরে না। তার গভীর জানাজানি বিশ্বজগতের অন্তরে নাড়িতে নাড়িতে। আচ্ছা আচ্ছা বন্যা, আমি তো বকেই চলেছি, তুমি চুপ করে বসে কি ভাবছো বলো তো? লাবণ্য চোখ নিচু করে বসে রইল, জবাব করলে না। আমি তো বললে, তোমার এই চুপ করে থাকা যেন মাইনে না দিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো। লাবণ্য চোখ নিচু করেই বললে, তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসের? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটাতেই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তামা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো পড়তে হবে মিতা। তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন আমি তোমাকে একটুও দোষ দেব না। না না, কিছু বলো না, আমার কথাটা আগে শোনো। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেয়েও না। বিয়ে করে তখন গ্রন্থি খুলতে গেলে তাতে আরো জট পড়ে যাবে। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে
কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না। পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটুও খটকা বাঁধে। তুমি তো সংসার ফাঁদবার মানুষ নাও, তুমি রুচির তৃষ্ণা মেটাবার জন্য ফেরো। সাহিত্যে সাহিত্যে তাই তোমার বিহার, আমার কাছেও সেই জন্যই তুমি এসেছো। বলবো ঠিক কথাটা? বিয়েটাকে তুমি মনে মনে জানো, যাকে তুমি সর্বদাই বলো ভালগার, ওটা বড় রেসপেক্টেবল। ওটা শাস্ত্রের দোহাই পাড়া সেই সব বিষয়ী লোকের পোষা জিনিস, যারা সম্পত্তির সঙ্গে সহধর্মিনীকে মিলিয়ে নিয়ে খুব মোটা তাকিয়া ঠেসান দিয়ে বসে। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসা জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি। তোমাকে ভোলাতে গিয়ে একটু ফাঁকি যেন না দেই। তুমি যা আছো ঠিক তাই থাকো। তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক, কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না, তাতেই আমি খুশি থাকব। বন্যা, এবার তবে আমাকে কথাটা বলতে দাও। কি আশ্চর্য করেই তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ, তা নিয়ে কথা কাটাকাটি করব না। কিন্তু একটা জায়গায় তোমার ভুল আছে। মানুষের চরিত্র জিনিসটাও চলে, ঘর পোষা অবস্থায় তার এরকম শিকলি বাঁধা স্থাবর পরিচয়। তারপরে একদিন ভাগ্যের হঠাৎ এক ঘায়ে তার শিকলি কাটে, সে ছুট দেয় অরণ্যে। তখন তার আর এক মুহূর্তে। আজ আজ তুমি তার কোনটা? যেটা আমার বরাবরের সঙ্গে মেলে না সেইটে। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, সমাজের কাটা খাল বেয়ে বাঁধা ঘাটে রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে। তাতে দেখাশোনা হয়, চেনাশোনা হয় না। তুমি নিজেই বলো বন্যা, তোমার সঙ্গে কি আমার সেই আলাপ? লাবণ্য চুপ করে রইল। অমিত বললে, বাইরে বাইরে দুই নক্ষত্র পরস্পরকে সেলাম করতে করতে প্রদক্ষিণ করে চলে। কায়দাটা বেশ শোভন, নিরাপদ। সেটাতে যেন তাদের রুচির টান, মর্মের মিল নয়। হঠাৎ যদি মরণের ধাক্কা লাগে, নিভে যায় দুই তারার লণ্ঠন। দোহে এক হয়ে উঠবার আগুন ওঠে জ্বলে। সেই আগুন জ্বলেছে, অমিত রায় বদলে গেল। মানুষের ইতিহাসটাই এই রকম। তাকে দেখে মনে হয় ধারাবাহিক, কিন্তু আসলে সে আকস্মিকের মালা গাঁথা। সৃষ্টির গতি চলে সেই আকস্মিকের ধাক্কায় ধাক্কায়, ধমকে ধমকে। যুগের পর যুগ এগিয়ে যায় ঝাঁপ তালের লয়ে। তুমি আমার তাল বদলিয়ে দিয়েছ বন্যা, সেই তালেই তো তোমার সুরে আমার সুর গাঁথা পড়ল। লাবণ্য চোখের পাতা ভিজে এলো। তবু এ কথা মনে না করে থাকতে পারলে না যে অমিতর মনের গড়নটা সাহিত্যিক। প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখে কথার উচ্ছ্বাস তোলে, সেইটি ওর জীবনের ফসল, তাতেই ও পায় আনন্দ। আমাকে ওর প্রয়োজন সেই জন্যেই। যেসব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে, ও নিজে যার ভার বোধ করে কিন্তু আওয়াজ পায় না। আমার উত্তাপ লাগিয়ে তাকে গলিয়ে ঝরিয়ে দিতে হবে। দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থেকে লাবণ্য হঠাৎ এক সময় প্রশ্ন করলে, আচ্ছা মিতা, তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন? তার স্বপ্নকে অমর করবার জন্য এই মৃত্যুর দরকার ছিল। এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান। তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি, তার আনন্দ রূপ ধরেছে। অমিত বললে, তোমার কথায় তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ। তুমি নিশ্চয়ই কবি। আমি চাইনি,
আমি চাই না কবি হতে। কেন চাও না? জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন যায় না। জগতে যারা উৎসব সভা সাজাবার হুকুম পেয়েছে, কথা তাদের পক্ষেই ভালো। আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যেই। বন্যা, তুমি কথাকে অস্বীকার করছো? জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয়? তুমি কি করে জানবে? তুমি কি বলো আর সে বলার কি অর্থ? আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো। ওর নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছো, কিন্তু কি করব বলো? ওই লোকটা আমার মনের কথার ভান্ডারী। নিবারণ এখনো নিজের কাছে নিজে পুরনো হয়ে যায়নি। ও প্রত্যেকবারেই যে কবিতা লেখে সে ওর প্রথম কবিতা। সেদিন ওর খাতা ঘাঁটতে ঘাঁটতে অল্পদিন আগেকার একটা লেখা পাওয়া গেল, ঝর্ণার উপরে কবিতা। কি করে খবর পেয়েছে শিলং পাহাড়ে এসে আমার ঝর্ণা আমি খুঁজে পেয়েছি। ও লিখেছে, ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা। আমি আমি নিজে যদি লিখতুম এর চেয়ে স্পষ্টতর করে তোমার বর্ণনা করতে পারতুম না। তোমার মনের মধ্যে এমন একটি স্বচ্ছতা আছে যে আকাশের সমস্ত আলো সহজেই প্রতিবিম্বিত হয়। তোমার সবকিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই। তোমার মুখে, তোমার হাসিতে, তোমার কথায়, তোমার স্থির হয়ে বসে থাকায়, তোমার রাস্তা দিয়ে চলায়। আজি মাঝে মাঝে আমার ছায়ারে দুলায় খেলায় তারি এক ধারে, সে ছায়ারি সাথে হাসিয়া মিলায় কলধ্বনি, দিও তারে বাণী যে বাণী তোমার চিরন্তনী। তুমি ঝর্ণা, জীবন স্রোতে তুমি যে কেবল চলছো তা নয়, তোমার চলার সঙ্গে সঙ্গেই তোমার বলা। সংসারের যেসব কঠিন অচল পাথরগুলোর উপর দিয়ে চলো, তারাও তোমার সংঘাত সুরে বেজে ওঠে। আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছে কবি। পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে, মোর বাণী রূপ দেখিলাম আজি নির্ঝরিণী, তোমার প্রবাহে মনের জাগায় নিজের চিনি। লাবণ্য একটু ম্লান হাসি এসে বললে, যতই আমার আলো থাক আর ধ্বনি থাক, তোমার ছায়া তবু ছায়াই। সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না। অমিতা বললে, কিন্তু একদিন হয়তো দেখবে আর কিছু যদি না থাকে, আমার বাণী রূপে বাণী রূপ রয়েছে। লাবণ্য হেসে বললে, কোথায়? নিবারণ চক্রবর্তীর খাতায়? আশ্চর্য কিছুই নয়। আমার মনের নিচের স্তরে যে ধারা বয়, নিবারণের ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে। তাহলে কোনো একদিন হয়তো কেবল নিবারণ চক্রবর্তীর ফোয়ারার মধ্যেই তোমার মনটিকে পাবো, আর কোথাও নয়। এমন সময় বাসা থেকে লোক এলো ডাকতে, খাবার তৈরি। অমিত চলতে চলতে ভাবতে লাগলো যে লাবণ্য বুদ্ধির আলোতে সমস্তই স্পষ্ট করে জানতে চায়। মানুষ স্বভাবত যেখানে আপনাকে ভোলাতে ইচ্ছে করে, ও সেখানেও নিজেকে ভোলাতে পারে না। লাবণ্য যে কথাটা বললে সেটা তো প্রতিবাদ করতে পারছি না। অন্তরাত্মার গভীর উপলব্ধি বাইরে প্রকাশ করতেই হয়। কেউ বা করে জীবনে, কেউ বা করে রচনায়। জীবনকে ছুঁতে ছুঁতে, অথচ তার থেকে সরতে সরতে, নদী যেমন কেবলই তীর থেকে সরতে সরতে চলে, তেমনি আমি কি কেবলই রচনা স্রোত দিয়েই নিয়েই জীবন থেকে সরে সরে যাব? এইখানে কি মেয়ে পুরুষের ভেদ? পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে। সেই সৃষ্টি আপনাকে এগিয়ে দেবার জন্যই আপনাকে পদে পদে ফোলে। মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে। পুরনোকে রক্ষা করবার জন্যেই নতুন সৃষ্টিকে সে বাধা দেয়।
রক্ষার প্রতি সৃষ্টি নিষ্ঠুর, সৃষ্টির প্রতি রক্ষা বিঘ্ন। এমন কেন হলো? এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবেই, যেখানে খুব করে মিল সেইখানেই মস্ত বিরুদ্ধতা। তাই ভাবছি, আমাদের সকলের চেয়ে বড় যে পাওনা, সে মিলন নয়, সে মুক্তি। এ কথাটা ভাবতে ভাবতে অমিতকে পীড়া দিলে, কিন্তু ওর মন এটাকে অস্বীকার করতে পারলে না।